আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মেয়েটা কি করছে কে জানে, শাড়ি কি একা একা পরতে পারবে ও? একটু যে যাব তারও উপায় নেই। ফিরোজা ফুপি একদম ভাইয়ার রুমের সামনে দাঁড়িয়ে আছে, যাতে আমি হেল্প করতে না পারি। এগুলো কি ধরনের কথা? রুমের সামনে পাহারা দেওয়ার কি আছে? দেখি তুমি একটু চাটা করো দেখি, আমি দেখে আসছি। মিসেস সালমা কিচেন টাওয়ালে হাত মুছে নেন তড়িঘড়ি করে। দুকদম এগিয়ে কিচেন হতে বের হতে না হতে খেয়া এসে সম্মুখে দাঁড়ায়। মাথায় আধো ঘোমটা দেওয়া শাড়ি পরিহিতা নববধূর দিকে নির্নিমেষ তাকিয়ে থাকেন তিনি। পা হতে একদম মাথা অবধি জুহুরি চোখে দেখে বলেন, মাশাল্লাহ, আমার ঘরে সমৃদ্ধি। বাহ, কি সুন্দর লাগছে তোমাকে খেয়া। আন্টি, আপনার পুত্রবধূ কিন্তু 10-এ 10। মাহাদীপ ভাইয়ার সঙ্গে দারুণ মানিয়েছে। মিসেস সালমা খেয়াকে উষ্ণ আলিঙ্গন করে সন্তুষ্ট চিত্রে বলেন, দেখতে হবে না কার পছন্দের কবুতর ছানা? খেয়ার এতক্ষণে ভারী মন একটু হালকা হয়। মায়ের সমান শাশুড়ি পেয়েছে সে ভাগ্য করে। এত দারুণ একজন বুদ্ধিমতী মহিলা। তার শাশুড়ি ভাবতেই যেন অবাক লাগে নিজের কাছে। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। ফুপি কি কিছু বলেছে তোমাকে? উনি সকালের নাস্তায় রুটি খাবেন বলল, আমার হাতের। তোমার হাতের রুটি? জি। মিসেস সালমা কপাল কুঁচকে ফেলেন এক মুহূর্তে। খেয়াকে ছেড়ে রফিককে ডাকেন গলার স্বর বাড়িয়ে। ফিরোজাকে একটু ডেকে দাও তো। রফিক ফিরোজা খানকে ডাকতে অগ্রসর হলেই খেয়া মিসেস সালমার হাত ধরে নিচু স্বরে বলে, উনি রাগ করবেন। রাগ আমারও হচ্ছে মা। 1 মিনিটের ব্যবধানে কিচেনে এসে উপস্থিত হন ফিরোজা খানম। সঙ্গে এসেছেন মিসেস নাজিয়াও। আমাকে ডেকেছেন ভাবি? তুমি রুটি কবে থেকে খাওয়া শুরু করলে ফিরোজা? ফিরোজা খানম বড় ভাবির প্রশ্নের তৎক্ষণাৎ উত্তর না দিয়ে আর চোখে খেয়ার দিকে তাকে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। অতঃপর তপ্ত স্বরে বলেন, দেখেছো নাজিয়া, এই হচ্ছে নতুন বউয়ের আচার। বলছিলাম না রাজনৈতিক ব্যক্তিদের ছেলে মেয়েরা কেমন ধারা হয়। রুটির কথা কি বলেছি না বলেছি শাশুড়ির কানে দেওয়া শেষ। সেটাই দেখছি আপা, হয়তো কাজকর্মে লবডঙ্কা, তাই অজুহাত খুঁজতে এসেছে। এরা যে আমরা কাঠের ঢেকি দেখেই বোঝা যায়। মিসেস সালমার মুখরেখা শক্ত হয়ে ওঠে, কিন্তু বাড়িতে উপস্থিত গেস্টদের কথা মাথায় রেখে নিজেকে নিয়ন্ত্রণ করেন সে। শান্ত কণ্ঠে বলেন, আমি কুট কাচালি এসব মোটেও টলারেট করতে পারি না, সেটা তোমরা জানো। আমাকে বাধ্য করো না এমন কিছু বলতে যেটা তোমরা কষ্ট পাও কিংবা অপরাধ বোধ মনে করো। তোমাদের দুজনের কথার ধরন খুবই নিম্নমানের। মিসেস নাজিয়া অবাক চোখে বড় জায়ের দিকে তাকান। ভাবি, আপনি আমাকে এই কথা বলতে পারলেন? তোমাকে নয়, তোমাদের দুজনকেই বলছি। প্লিজ এসব আননেসেসারি কার্যকলাপ বন্ধ করো। তোমরা নিজেদের ওজনটাকে কমিয়ে ফেলো না। নতুন বউয়ের কাছে রুটির জন্য আবদার করাটা যে আমার কাছে চক্ষুশূল হয়ে উঠবে জানলে সত্যি বলতাম না ভাবি। এটা চক্ষুস্থল নয় ফিরোজা। তুমি যে রুটি খাও না সেটা আমি বিয়ের পর থেকেই জানি। আজকে হঠাৎ খেতে চাচ্ছ তাই জানতে চেয়েছি কবে থেকে শুরু করলে। আমি কিন্তু একবারও বলিনি তুমি ভুল বলেছ বা কেন বলেছ। নিজের পাতা ফাঁদে নিজেই পা দিয়ে ফেলেছ, আগ বাড়িয়ে দুর্নাম রটাতে গিয়ে। মিসেস নাজিয়া এবং মিসেস ফিরোজার ছোট্ট একটা বিষয় নিয়ে সিনক্রেট করাটা বাড়ন্ত পর্যায়ে যাওয়ার আগে খেয়া পরিস্থিতি বাগিয়ে আনার চেষ্টা করে। নতুন বয়ের সমাচার রোধ করতে সুস্পষ্ট কণ্ঠে বলে, প্লিজ ফুপিমণি, মন খারাপ করবেন না। আমি আপনাকে নিজ হাতে রুটি বানিয়ে খাওয়াবো এই মুহূর্তে, চিন্তা করবেন না। আমি এমপির মেয়ে হলেও মোটামুটি রান্না কিছুটা জানি। খুব সুস্বাদু না হলেও খাওয়া যায়। হয়তো রেট কম দেবেন, কিন্তু খেতে পারবেন। আর হ্যাঁ, আমি ঘর মোছা, কাপড় ধোয়া, ঘষা মাজা করা এগুলো সব জানি। ননির পুতুল হিসেবে আমাদের গড়ে তোলেননি আমার বাবা মা দাদিবু। খেয়ামুখের উপযুক্ত জবানে এক লহমায় মিসেস নাজিয়া এবং ফিরোজার মুখরেখা পরিবর্তন হয়ে যায়। ঘন কালো মেঘের মতো অন্ধকারে নিমজ্জিত হয়ে ভেতর ভেতর ফুঁসতে থাকে। থমথমে মুখের ভাব লক্ষ্য করে খেয়া ফের হাসি মুখে বলে, আপনারা ড্রয়িং রুমে বসুন, একটু সময় দিন, হয়ে যাবে। আম্মু আপনিও যান, অনেক কাজ করেছেন, বাকিটুকু আমি সামলে নিচ্ছি। মিসেস সালমা ছেলের বউয়ের পানে তাকিয়ে সন্তুষ্ট চিত্তে হাসেন। বৌমা শাশুড়ি যেন একই জাতে ভিন্ন ধরনের ফল। চলো নাজিয়া, ফিরোজা চলো। বৌমা এসে গেছে, আমরা ছুটি এখন। তোমাদের সাথে থেকে এখন একটু কুট কাচালি শিখবো। দেখি এর মধ্যে কি মধু আছে যা তোমাদের মুখ থেকে সত্যিই চায় না।
কিচেন ফাঁকা হয়। দুজন মুখে জামা ঘষে দেওয়ার মতো অপমানিত বোধ করে দ্রুতগতিতে বের হয়ে যায় আর পিছে না ভেবে। মিসেস সালমা অবশ্য খেয়াকে নাওরিনের হাতে বুঝিয়ে দেয়, ধীর গতিতে বের হয়। এই মেয়ে, তুমি তো দেখি ভারী পাকা। চাচি শাশুড়ি ফুপি শাশুড়ির মুখ এক কথাতেই বন্ধ করে দিয়েছো। আমি সবার সব কথা সহ্য করতে পারি আপু, কিন্তু তার আমি কথা মোটেও সহ্য করতে পারি না। তাছাড়া ওনারা দুজন আম্মুকে যেভাবে ঝেঁকে ধরেছিল ছেলের বউ হিসেবে, আমার তো তাকে সেভ করার দায়িত্ব। বলো বাব্বা, তোমাদের তো দেখি সেই টান একে অপরের প্রতি। বাইরের কেউ মনেই করবে না তোমরা শাশুড়ি বৌমা। খেয়া স্মিত হেসে আটার ডো মাখতে থাকে। মনে মনে শত শত সালাম ধন্যবাদ জানায় তার বুলেট দাদিপুকে। এই একটা মানুষ তাদের 3 বোনকে সমানভাবে কাজ শিখিয়েছে, সব কাজেরই হাতে খড়ি দিয়েছে। আর তার মা দিয়েছে উৎসাহ। কাজে মেয়ের প্রতি কখনো তৈরি করেননি নির্ভরতা। আজ সেটা এত চমৎকারভাবে যে তৈরি করে দিবে ভাবতেই গায়ের লোম জেগে উঠেছে। অথচ তখন কত শত অভিযোগ করত এই কাজকর্ম নিয়ে। আপু, একটা কথা জিজ্ঞেস করি? অবশ্যই, বলো। তোমরা কি মেজর সাহেবের রিলেটিভ? রক্তের সম্পর্কে রিলেটিভস নয়, কিন্তু খুব কাছে। বুঝতে পারিনি। আমার বাবা এবং তোমার শ্রদ্ধেয় শ্বশুর সাহেব পরস্পর কলিগ ছিলেন, সিভিল ইঞ্জিনিয়ার। চাকরি সূত্রে আমরা প্রায় 11 বছর একসঙ্গে একই বিল্ডিংয়ে থেকেছি খুলনায়। অতঃপর মাহাদি ভাইয়া যখন আর্মিতে জয়েন করলো, তখন সবাই ঢাকা চলে আসলো। এই কুঞ্জবন তোমার শ্বশুরের পৈতৃক নিবাস, আর আমরা ওখানেই থেকে গেলাম। ওই যে 11টা বছর একসঙ্গে থেকেছি, ওখান থেকেই মূলত আমাদের এই অঘোষিত আত্মীয়তার ভাব তৈরি হয়েছে। আল্লাহ, তাই নাকি? আমি তো ভেবেছি ভাইয়ার চাকরি সূত্রে তোমাদের পরিচয় হয়েছে, কিন্তু ওনার সঙ্গে ভাইয়ার কানেকশন কেমন করে হলো? মাহাদি ভাইয়া তো রংপুর থেকে সিলেট ট্রান্সফার হয়েছে, আর আমার ভদ্রলোক আগে থেকে সিলেট ছিলেন। মাহাদি ভাইয়ার জয়েনিংয়ের পরে পরিচয় পর্বই খোলাসা হয়েছে। রিলেশন করে বিয়ে? 5.5 বছরের রিলেশন ছিল। 5.5 বছর রিলেশনে থাকার পর বিয়ে করে 2টো বাচ্চা নিয়ে আমাকে ভয় দেখাও। ডিফেন্সের ব্যাটাদের বিয়ে করার ফল কঠিন। ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আমি এখন ধৈর্যের ফল মেওয়া খাই প্রতিনিয়ত। এখন বুঝতে পারবে না বৌরানী, সময় হোক ত্যাগ স্বীকার করতে করতে তিতিক্ষা হয়ে যাবে। বুঝতে পেরেছি, কিন্তু তুমি এত সকালে কষ্ট করে বাচ্চা নিয়ে কেন এসেছো? একটু বেলা করে আসলেই পারতে। নরিন নাস্তার ট্রে নিয়ে কিচেন হতে বের হওয়ার উদ্যত নিতে নিতে বলে, আন্টি আমাকে মেয়ের মতো ভালোবাসে। আমি মেয়ে হয়ে তাকে একটু সাহায্য করব না এই কাজের সময়, সেটা তো হতে পারে না। সে মুখ ফুটে কখনো বলবে না, আমি জানি। এবং এটাও জানি রফিক মামা ছাড়া কেউ সাহায্যের জন্য এগোবেও না। এখন বলো, আমি ঘরে বসে থাকি কি করে? তবে আজকে আমার ডিউটি শেষ। এখন আন্টির আসল মেয়ে চলে এসেছে, সেই সব সামলে নিবে। কেন নরিনকে দেখে আশ্চর্য হয়ে পড়ে। নির্মিত কণ্ঠস্বর ভেদ করে বলে, তুমি ভালো সেটা কালকেই বুঝতে পেরেছি, কিন্তু এতটা ভালো আজকে বুঝতে পারছি। তোমার মতো মিশুক পরোপকারী মেয়েদের আমার খুব ভালো লাগে। তুমিও অনেক ভালো, বিশুদ্ধ মনের একটা মেয়ে। রৌদ্রময় উত্তাপ ধীরে ধীরে কেটে বিকাল ছেড়ে সন্ধ্যায় বইছে ঠান্ডা হাওয়া। আষাঢ় মাস চলছে, বৃষ্টি কিংবা মেঘের আনাগোনা অবশ্য সম্ভাবী। আকাশের বুকে দল পাকিয়ে ভেসে বেড়াচ্ছে কালো মেঘের ছায়াগুলো। কুঞ্জবনে অতিথিদের সমাগম শেষ হয়েছে। অল্প দিনের জন্য আসা অতিথিগণ বিদায় নিয়েছে দুপুরে পরপর হতেই। আকাশের অবস্থা আর দূরপাল্লার যাত্রী হিসাবে তাদের বিদায় নেওয়ার জন্য তাড়াহুড়োটাও ছিল বেশ। কুঞ্জবনের কবুতরছানার মন বেশ খারাপ, ঠিক ওই নির্মল আকাশে ভাসা মেঘের মতো। সকালে স্বামীর দেখা পায়নি সে। লাজ লজ্জার মাথা খেয়ে শাশুড়িকে জিজ্ঞেস করেছিল কোথায় গিয়েছেন উনি। শাশুড়ি তার যথাসম্ভব অবাক হয়ে বলেছিল, তোমাকে বলে যায়নি কোথায় গিয়েছে? বৌরানী মুখ ছোট করে অপরাধী ভঙ্গিতে উত্তর দেয়, ঘুমিয়েছিলাম আমি। শাশুড়ি তার হাসে, স্নেহময় দৃষ্টিতে বলে, ও একটু কাজেই বের হয়েছে মা, এসে যাবে। দুপুর 3টার দিকে সবার খাওয়ার শেষ পাতে যখন দই মিষ্টি পড়েছিল, তখন আগমন ঘটে তার মেজর সাহেবের। গরমে ঘেমে নিয়ে টি শার্ট ভিজিয়ে উপস্থিত হয় সে। সূক্ষ্ম চাহনিতে কালো শাড়ি পরিহিতা নববধূর দিকে এক পলক চেয়ে সে চলে যায় নিজস্ব কক্ষে। ওদিকে স্বামী দেখা পেয়ে অপেক্ষার পর শেষ হয়ে নববধূর শুকিয়ে ওঠা অন্তরক্ষাতে শীতল হাওয়া বইতে শুরু করে।
এতক্ষণ যাবৎ জোরপূর্বক মুখে হাসিটা উবিকিয়ে জায়গা করে দেয় ভিতর হতে স্বতঃস্ফূর্ত হাসি রেখাকে। কৌশলে কতিপয় পন্থা অবলম্বন করে আশেপাশে সবাইকে কাটিয়ে চলে যায় রুমে। একটাবার মেজর সাহেবের সঙ্গে কথা না বলতে পারাটা তার জন্য যেন ভীষণ অস্বস্তিকর হয়ে উঠেছে। কক্ষে প্রবেশ করে খেয়া কালো শাড়ি জড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। বেলকনিতে ঢু মারতে গিয়ে অনুধাবন করে ওয়াশরুম হতে শাওরের শব্দ আসছে। খেয়া ওয়াশরুমের দরজার সামনে গা এলিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। আবারও গুনতে থাকে অপেক্ষার প্রহর। কখন সে বের হবে, কখন একটু কথা বলবে। দুঃখিত, আমি রাগ করবেন না দয়া করে। আমি মোটেও পচা বউ নই, বিশ্বাস করুন। কাউকে অপেক্ষায় রেখে নাক ডেকে হাপুস হুপুস ঘুম পাড়া আমার স্বভাব বহির্ভূত কাজ। কালকের বিষয়টা দুর্ঘটনাবশত ঘটে গিয়েছে। এই মেয়ে, ওখানে কি করছো তুমি? খেয়া তার উপরে ভাবনার জগৎ থেকে ছিটকে আসে। ওয়াশরুমের দরজা ছেড়ে দাঁড়িয়ে পড়ে তৎক্ষণাৎ। ওয়াশরুমের দরজার সাথে ওভাবে টিকটিকির মতো লেপ্টে দাঁড়িয়েছিলে কেন? নাওরিনের প্রশ্নে খেয়া কি জবাব দিবে বুঝতে পারে না। লজ্জায় তার মুখ লাল হয়ে গিয়েছে। নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া মুখ হতে বের হয় না কোনো কথা। বরের জন্য যে উতলা পাখি হয়ে আছো বুঝতে পারছি, কিন্তু এখন তো একটু কনসিডার করতে হবে। সবাই তোমাকে দেখার জন্য ডাকছে। নতুন বউকে নতুন রূপে দেখার পর্যায়ে শেষ হয়ে সাহস শেষে ডাইনিংয়ে খেতে বসে মাহাদীপ। ড্রয়িং রুম হতে চাতক দৃষ্টিতে তাকিয়ে থাকে খেয়া। এই মুহূর্তে মন তার যাচ্ছে ছুটিকে সামনে দাঁড়াতে, কিন্তু আত্মীয় স্বজনের কাছে শিকলবন্দি হয়ে সে আটকে থাকে। এক আকাশ পরিমাণ অনুযোগী কন্যা হয়ে তার মন ভার হয়ে থাকে। সে ভারী মন সন্ধ্যা হতে ধীরে ধীরে রাতের দিকে অগ্রসর হতে থাকে। মেজর সাহেব আবার বের হয়েছেন বন্ধুদের বিদায় দিতে। এদিকে আকাশের জমকালো মেঘ হতে বর্ষণের আভাস দিয়েছে। ঠান্ডা হাওয়ায় গতিক্রমে বেড়ে চলেছে। চুলে শাড়ির আঁচল উড়ছে নববধূর। বিষণ্ণ মাখা চোখে তাকিয়ে আছে বেলকুনি হতে বাহিরে। বৃষ্টির পূর্বাভাসের মুহূর্তে ফোন তার টুং শব্দ করে ওঠে। উদাসী মনে চোখ বুলিয়ে দেখে মেজর সাহেব হতে এসেছে খুদে বার্তা। খেয়া পরপর দুবার পড়ে নেয় খুদে বার্তাটা। এই বৃষ্টিমুখর রাতে হঠাৎ ছাদে কেন? উনি কি তবে ছাদে আছেন? কিন্তু কখন বাসে আসলেন? ফোনটা বিছানায় ছুঁড়ে সে পা বাড়ে ছাদের দিকে। কুঞ্জবন টু ছাড়িয়ে উঠতেই হুট করে দেখা হয় নীরের সঙ্গে। খেয়াকে দেখা মাত্রই নীর শব্দ করে দরজা চাপিয়ে দেয়। মায়ের মতো মেয়ের সমান আক্রোশ যেন তার প্রতি। খেয়া ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে দ্রুত পায়ে উঠে যায় ছাদে। আষাঢ়ে বর্ষণ দু এক ফোঁটা করে পড়তে শুরু হয়েছে। ইতিমধ্যে ছাদে লাগানো স্পষ্ট লাইট হতে ছড়াচ্ছে হলুদ রঙের আবছা আলো। তবে লাগানো গাছ আর ফুলগুলোর উপর সেই রং ফেলেছে দারুণভাবে। খেয়া বিস্তর ছাদে পা রেখে গুটি গুটি পায়ে এগিয়ে যায় কিনারার দিকে। চারপাশে নেই কোনো মানুষের আবছা। দু চোখ তার মেজর সাহেবকে খুঁজল। বৃষ্টির এই মুহূর্তে তাকে প্রবলভাবে আকর্ষিত করে। বৃষ্টিতে ভেজা নিদারুণ লোভ তার মনে উকি দেয়। এক দু ফোঁটা হতে বৃষ্টি ধীরে ধীরে বাড়তে থাকে। বেগতিক হাওয়া কমে এসে বাড়তে থাকে তারই ধারা। আপসেট? খেয়া কেঁপে ওঠে। পিছন হতে ভেসে আসা বর্ষালী স্বর তার ভীষণ চেনা, ভীষণ প্রতীক্ষার। ঘাড় ঘোরানোর অবকাশ সে পায় না। তারই আগে শক্ত এক হাত তার উদরে স্পষ্ট করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় নিজের সঙ্গে। রাগ করেছেন আপনি? রাগ করার কথা? কথা নয়। কথা? খেয়ার কণ্ঠে অনুতাপ ভেসে ওঠে মাহাদীপের উত্তরে। নিচু স্বরে বলে, দুঃখিত, আমি ইচ্ছে করে করিনি। এত দুঃখিত হওয়ার কারণটা আমি যেটা ভাবছি সেটাই কি? কি ভাবছেন আপনি? অনেক কিছুই তো ভাবছি। খেয়া মাহাদীপের হাসকি গলার স্বরে সূক্ষ্ম ইঙ্গিতটা বুঝতে পারে। লতিকার মতো দুলে উঠতেই মাহাদীপ তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। বৃষ্টির ধারা তার খোলস ছেড়েছে। আকাশ হতে ঝরে পড়ছে অজস্র জলের কণা। বৃষ্টির এই রাতে দুজন মানবী ভেজে উঠছে আপন ছন্দে। মাহাদীপ ডান হাত পিছন হতে উন্মুক্ত করে সামনে আনে। একগুচ্ছ গোলাপের সম্ভার তুলে দেয় খেয়ার হাতে। বৃষ্টির প্রতিটি জলের কণা তার উপরে ভেসে বেড়াচ্ছে দারুণ উন্মাদে। খেয়া গোলাপের সম্ভারে নিজেকে হারায়। মুখে ফোটে গোলাপের মতোই একরাশ স্নিগ্ধ হাসি। নাক ডুবিয়ে সুঘ্রাণ শুষে নেয় সতেজ ফুলগুলো। বর্ষণের রাতে স্বামী হতে সেরা উপহারটা সে আগলে নেয় নিজের মাঝে। মাহাদীপের চোখের দৃষ্টি শীতল থেকে শীতলতর হয়ে আসে। সামনে দাঁড়ানো কালো শাড়ির মাঝে শুভ্রদেহী নারীর সঙ্গে বৃষ্টির ছন্দে মুখের ওপর ভেসে বেড়ানো চুল।
গোলাপি ঠোঁটের উপরে জমে থাকা জলকণা আর কাজল ল্যাপটানো চোখে সে নিজেকে হারায় নিদারুণভাবে। বিদ্যুতের ঝলকানিতে ইলেকট্রিসিটি চলে গেলে ছাদের স্পষ্ট লাইটার হলুদ আলো ক্ষীয়মান হয়ে আসে। মাহদীপ খেয়াকে দুহাতে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নেয়, ঘটিয়ে ফেলে নিজের ছন্দপতন। তার পুরো ঠোঁটে স্পর্শতা ছুঁয়ে দেয় খেয়ার কপালে, গালে, থুতনিতে। খেয়া গোলাপের স্বচ্ছ এক হাতে চেপে ধরে। প্রিয় পুরুষের ক্রমাগত স্পর্শ তার শরীরকে করে তোলে অসাড়। মিসেস মাহাদেব, কালকের পাওনাটা কি আজকে আমি পেতে পারি? মাহাদীপের আবদারে খেয়া কথা বলতে পারে না। সে তার চোখ নামিয়ে নেয় ওই তীক্ষ্ণ চোখজোড়া হতে। ঠোঁটের কোণে খুব সামান্য দোলে যায় লজ্জার হাসি। মাহাদীপ খেয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে অনুমোদন পায়। বৃষ্টির বাধাহীন তালে সে নিজেও হয়ে ওঠে মাতোয়ারা। সপ্তপণে খেয়ার ঘাড় হতে চুলগুলো সরিয়ে নেয়। ঘাড়ে গলায় ছোট ছোট চুমুতে অর্ধাঙ্গিনীকে করে তোলে নাজুক। খেয়ার হাত হতে গোলাপ গুচ্ছটা পড়ে যায়। দুহাত শক্ত করে খামচে ধরে মাহাদীপের টি শার্ট। গোলাপি ঠোঁট অনবরত কাঁপছে, হয়তো বৃষ্টিতে, নয়তো স্বামীর আদরে স্পর্শে। মাহাদীপ খেয়ার ঠোঁটের দিকে দৃষ্টি রাখে, ধীরে ধীরে এগোতে থাকে নরম সেই ওষ্ঠের পানে। কেউ চলে আসবে। আসবে না, আসবে। পিস্তল আছে। খেয়া এক ঝটকায় মাহাদীপের দিকে তাকায়। মাহাদীপ ভুরু উপরে তুলে কি বোঝাতে নারিকায়া কণ্ঠে জোরে এনে বলে, সব সময়ই এটাকে আপনার সাথে রাখতে হয়। ডিস্টার্ব করো না, এখন কাজে মনোযোগী হব। কিন্তু সময় সঠিক ব্যবহার করতে শেখো। এক বিন্দু কথার অবকাশ না দিয়ে মাহাদীপ খেয়ার কম্পনরত ভেজা গোলাপি ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। চিকন পাতলা ওষ্ঠে টোপায় নিজের ওষ্ঠ, শুষে নেয় সমস্ত মাদকতা। খেয়া নিশার হয়ে নিজেকে উৎসর্গ করে দেয় স্বামীর পানে। চোখ দুটো অবরুদ্ধ করে সায় মেলায় তাতে, হার মানিয়ে নেয় নিজেকে। রাতের বর্ষণের মেলবন্ধনে আবিষ্ট হয়ে ওঠে দুজন। স্বল্প দূরত্বে পড়ে থাকা সতেজ গোলাপগুলো যেন লজ্জায় ডুবে যায় তাতে। মিষ্টির সুঘ্রাণ ছড়িয়ে দেয় দুজনকে ঘিরে। বৃষ্টির সেই রাতে হলুদ আলো পানিতে ভিজে আবছায়া হতে থাকে। নিজের উজ্জ্বলতা কমাতে কমাতে আড়াল করে ঢেকে দেয় দুজন কপতিকে। উন্মাদে উন্মোচিত হতে থাকা মানবী নিজেদের হারায় আষাঢ়ের এক বর্ষণমুখর রাতে। দূর হতে অস্পষ্ট হতে থাকে তাদের অবকায়। বইতে থাকে এক মিষ্টি ভালোবাসার জোয়ার, যে জোয়ারে প্রাণ খোলা হয়ে ভেসে বেড়ায় দুজনে। সকালের কাঁচা মিঠে আলোর উজ্জ্বলতা খুব একটা চড়ায়নি এখনো। কাল সারা রাত বৃষ্টি শেষে আকাশ তার পঞ্জীভূত মেঘকে ঠাঁই করে রেখেছে একইভাবে। যদিও অঝোর বর্ষণ ক্লান্ত হয়ে নিজেদেরকে থামিয়েছে। ঠান্ডা হাওয়ায় কুঞ্জবন গেটের সঙ্গে ঝোপ বেঁধে থাকা তরুলতাগুলো দুলছে আপন ছন্দে, সেই সাথে রঙিন জানালার পর্দাগুলো। এই মেঘ মেদুর আবহাওয়ায় ব্ল্যাঙ্কেটের উষ্ণতায় নিজেকে আবদ্ধ রেখে ঘুমের অতলে মিসেস মাহাদীপ। কাল বর্ষণমুখর রাতে বৃষ্টিবিলাস শেষে নিজেদেরকে করেছিল কক্ষবন্দি। বাইরে হওয়া বৃষ্টির উত্থাল পাত্থাল ছন্দের সঙ্গে মিলিয়েছিল তাল, দিয়েছিল সঙ্গতা, হয়েছিল উতলিল সাগরের ভাষা নৌকা। স্বামীর ভালোবাসায় সিক্ত হয়ে নিজেকে করেছিল বিলীন। গভীর স্পর্শে, গভীর আলিঙ্গনের মনোহরণ মাতোয়ারা। সেই রেশ ঘুমে বিভোর হয়েও ঠোঁটে লেপটে রেখেছে খেয়া। পরিপূর্ণতার পূর্ব শেষে পাড়ি দিয়েছে তার চিরচেনা ঘুমের রাজ্যে। শাওয়ার শেষে ফর্মাল শার্ট প্যান্ট পরিধান করে এক হাতে চুল ব্যাকব্রাশ করছে মাহাদীপ। অপর হাত ব্যস্ত ফোনের ইমেল চেক করতে। চক্ষুরেখা তার শান্ত স্থির, নেই পরিমিত উত্তাপের ছায়া। অধিক মনোযোগ নিবদ্ধকরণ করে রেখেছে ফোনের স্ক্রিনে। ছুটি হাতে থাকা অবস্থাতেও কর্মস্থল থেকে এসেছে জরুরি বার্তা। সাময়িক অভিযানে যুক্ত হতে উপরিমহল হতে তাকে পাঠিয়েছে বিশেষ নির্দেশনা। অর্থাৎ আজ বৈকালিক প্রহরের মধ্যে তাকে উপস্থিত হতে হবে নিজস্ব কর্মস্থলে। অসমাপ্ত ছুটির উপসংহার এখানেই। নিজের পেন্ডিংয়ে রাখা কাজগুলো কমপ্লিট করে সিলভার স্টাফের ঘড়িটা হাতে পড়তে পড়তে মাহাদীপ এগিয়ে যায় খেয়ার শিওরে। হাঁটু ভেঙে বসে খেয়ার পরিতৃপ্ত মুখরেখা দেখে ক্ষীণ হাসে। অতঃপর মুখের উপরে ছড়ান স্বল্প চুলগুলো সরিয়ে কপালে এঁকে দেয় চুম্বন রেখা। পুরুষালী স্পর্শ পেয়ে খেয়া হালকা করে আসা ঘুম উবে যায় মুহূর্তেই।
ব্ল্যাঙ্কেটে অর্ধ নিমজ্জিত মুখটা ধীরে ধীরে উপরে তোলে সে। ঘুম জড়ানো চোখ জোড়া তার হয়ে আছে ছোট, কপাল সামান্য কুঞ্চিত করে কয়েক সেকেন্ড মাহদীপের দিকে চেয়ে থাকে। মেজর সাহেবের সকাল সকাল গেট আপ দেখে সে ঘাড় ঘুরিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকায়। 8:30 বাজতে চলেছে। গুড মর্নিং মিসেস মাহাদিব। গুড মর্নিং। এত সকাল সকাল কোথায় বের হচ্ছেন? সিলেট ফিরতে হচ্ছে। মানে? কেয়ার ঘুম যাওয়ানো ছোট চোখ জোড়া এক লহমায় বড় হয়ে যায়। ব্ল্যাঙ্কেট সরিয়ে তড়াক করে ওঠা মুহূর্তে মাহদীপ তাকে বাধা দিয়ে বলে, রিল্যাক্স, ওঠার প্রয়োজন নেই। কেয়া অবস্থাতেই বিস্মিত নয়নে তাকিয়ে শুধায়, কিন্তু সিলেট কেন? আপনার তো ছুটি শেষ হয়নি। ছুটি শেষ হয়নি, বাট শেষ করতে হয়েছে। আজকেই যেতে হবে? 10:15 ফ্লাইট। এমার্জেন্সি কল এসেছে? জানালা ভেদ করে যে মেঘদল আকাশে বিস্তার করে আছে, সেই মেঘদল আধার ঘনিয়ে খেয়ার মুখে এসে পড়ে। স্নিগ্ধ রূপকে সাফিয়ে এক মুহূর্তে ডুব দেয় মলিনতায়। ঠোঁটে সেই সুখানুভূত রেশটাকে সরিয়ে নির্নিমেষ কণ্ঠে তাকিয়ে বলে, আবার আসবেন কবে? মাহাদীপ খেয়ার মাথায় হাত বুলিয়ে শীতল কণ্ঠে বলে, এটার অ্যাকুরেট কোনো অ্যান্সার হয় না, বাট ডোন্ট আপসেট, বি স্ট্রং মাই কুইন। সাময়িক মিশনে? সামওয়াট লাইক দ্যাট। খেয়া মাহাদীপের হাতে নিজের নরম হাত গলিয়ে দেয়। শোয়া ছেড়ে উঠে বসে নিস্তব্ধ কণ্ঠ ভেদ করে বলে, গুড লাক টু ইউ অন ইয়োর মিশন অ্যান্ড মাই ফার্স্ট টাইম টু। মাহাদীপ আলতো হেসে হাঁটু মুড়ে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। হালকা ঝুঁকে অর্ধাঙ্গিনীকে বিদায়ী আলিঙ্গন করে শীতল কণ্ঠে বলে, আই হোপ উই বোথ উইন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। খেয়ার কপালে মাহাদীপ হাতের উল্টো পিঠ রেখে তাপমাত্রা পরীক্ষণ করে। 2-3 সেকেন্ডের নিরীক্ষণ শেষে বলে, টেম্পারেচার নর্মাল। রাইট ক্যাবিনেটে মেডিসিন রাখা আছে, যদি প্রয়োজন মনে করো খেয়ে নিও। অর্ধাঙ্গিনীর প্রতি ভালোবাসায় এবং দায়িত্ববোধের সম্ভার শেষ করে মাহাদীপ বিদায় নেই। মিসেস সালমা ছেলে পিছু পিছু বাড়ির লন পর্যন্ত হেঁটে গেল, খেয়া যেতে পায় না। দরজা ধরে দাঁড়িয়ে থেকে স্বামীর বিদায়ী যাত্রার দৃষ্টি মেলে। চোখ জোড়া ক্ষণকালের জন্য ঝাপসা হয়ে ওঠে তার। এই লোকটার প্রতি তার এত মায়া কেন বুঝতে পারে না। ভালোবাসতে বোধহয় সব ক্ষেত্রে অধিক সময়ের প্রয়োজন পড়ে না। কিছু ভালোবাসা অল্প সময়েরও হয়ে ওঠে গাঢ়। অদৃশ্য টানার মায়ায় বেঁধে ফেলে শক্তপোক্তভাবে। ললনার হৃদয়ে কিছুটা ভর্ত সুর ওঠে। মিশন। একজন সৈন্যের কাছে মিশন মানে তো জীবন উৎসর্গ করে দেশকে রক্ষা করা, এক কথাই হারি অর্জন করা। খেয়ার বুকটা কেঁপে ওঠে। অশ্রু ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে বলে, আমাদের মাঝে এই ভালোবাসাটা বজায় রেখো সারা জীবন আল্লাহ। তাকে দেখে রেখো আমার জন্য প্লিজ। হুতুম পাচা চলে যাওয়াতে কি কবিতচ্ছানার মন খারাপ? কেয়া আকাশ ছেড়ে ভেজা চোখে সম্মুখে দৃষ্টি মেলে। সামনে দাঁড়িয়ে তার জীবনের আরেকটা শ্রেষ্ঠ উপহার। মিসেস সালমার মুখে মৃদু হাসি, কিন্তু মনে ছেলে প্রস্থান নেওয়ার অসম বেদনা। সে এই বেদনাকে প্রশ্রয় দেয় না বাহিরে, এক নাজুক নববধূর সামনে প্রকাশ করে না নিজের যাতনাকে। মন খারাপ করতে নেই মা, এই পেশাদারিত্বটাই হচ্ছে ওর জীবনের মূল মন্ত্র। তোমাকে সেটা মেনেই সামনে এগোতে হবে। চেষ্টা করছি, কিন্তু কি কারণে যেন মনে ভয় জমে। মিসেস সালমা খেয়ার হাত জড়িয়ে ভিতরে পা বাড়ায়। দীর্ঘশ্বাস ফেলে বলেন, এই ভয় আমি যে আগে কত পেতাম, কত টালবাহানা করতাম একটুখানি ছেলেকে নিজের কাছে রেখে দিতে, কিন্তু পারতাম কই। ছেলে আমাকে আরও উল্টো বুঝ দিয়ে দিত। একজন আদর্শ দেশপ্রেমিকের মা হওয়ার সৌভাগ্য অর্জন করার স্বপ্ন দেখিয়ে চুপ করে বাড়ি বের হতে হয়ে যেত। খেয়া শাশুড়ির পানে তাকাই। একজন মায়ের হৃদয় রক্তক্ষণ হওয়া সত্ত্বেও কি অবলীলায় হাসিমুখ করে রেখেছে। আবেগের জায়গাটাকে স্থিমিত রেখে বাস্তবতাকে নিয়েছে আগলে। মিসেস সালমা খেয়ার তুতনিতে হাত রেখে বলেন, কুঞ্জবনের কবুতরছানার মন খারাপের কোনো অপশন নেই। আজ থেকে তোমার যুদ্ধ শুরু। যে ভালোবাসায় তুমি আমার ছেলেকে বেঁধেছ, সেই ভালোবাসাটাকে উন্মুক্ত রাখতে হবে ধৈর্য ও নির্ভরতায়। তোমাকে শক্ত হতে হবে, ভীষণ শক্ত। একজন মেজরের স্ত্রীর প্রধান গুণ হবে সাহসিকতাতে, অশ্রুতে নয়। মাহাদীপ বটবৃক্ষ হলে তোমাকে হতে হবে শিকড়, যে আশ্রে ধরে থাকবে সমস্ত প্রতিকূলতা।
অনেক বিপদ আসবে, অনেক ঝড় বইবে জীবনে, কিন্তু তাই বলে কি নিজেকে স্তব্ধ করে রাখবে? আমি নিজেকে কখনো স্তব্ধ রাখতে চাই না, কিন্তু উল্টা পাল্টা চিন্তার জেরে মনে হয় যদি হেরে যাই। নিজের প্রতি বিশ্বাস এবং কাজের প্রতি সৎ থাকবে, হারবে না কখনো। কেয়া মিসেস সালমার দিকে শিথিল দৃষ্টিতে তাকায়, স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, সন্তানের প্রতি মায়ের টানটা সবকিছুর ঊর্ধ্বে। আপনার এই প্রতিনিয়ত ত্যাগটা আমাকে সাহস সঞ্চার করাবে আম্মু। তাহলে তো আমার মতো তোমাকেও সংসারের হাল ধরতে হবে। আমি প্রস্তুত, সবটুকু দিয়ে চেষ্টা করব। তবে একটা কথা মা, মানুষের খারাপ কথা দ্বারা নিজেকে কখনো জাজ করবে না। তোমাকে একজনের ভালো নাই লাগতে পারে, সে তোমাকে কটু কথা বলতেই পারে, সেটা ধরে রেখে নিজেকে কখনো কষ্ট দিবে না, বরং নিজেকে প্রমাণ করে তাদের মনের ভ্রান্ত ধারণাটাকে চিহ্নিত করে দেবে। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবে। যে তোমার ভালো চাইবে না সে তোমার কোনো কাজেই সন্তুষ্ট হবে না। কি দরকার শুধু শুধু তার পিছনে এক্সট্রা এফোর্ট দেওয়ার? কেয়া মুগ্ধ হয়ে মাথা নাড়িয়ে সায় জানায় শাশুড়ি মায়ের কথায়। চাচি শাশুড়ি আর ফুপু শাশুড়ির মন্দ ইফেক্ট পড়ার আগেই আগাম সতর্ক সংকেতে মনে জোর পায়। ম্যাজিক ম্যানের মা ম্যাজিক ম্যানের ছোঁয়া তো থাকবেই। কুঞ্জবন 1। এই মধ্যাহ্ন পর্যায়ে চলছে পারিবারিক দাওয়াত পর্ব। মিসেস ফিরোজার সঙ্গে আজ উপস্থিত হয়েছেন তার স্বামী নজরুল ইসলাম। পেশায় তিনি একজন সহকারী অধ্যাপক। এই দম্পতির একমাত্র ছেলে 3 বছর হতে চলল পাড়ি দিয়েছে বিদেশে। সেখানে গড়ে তুলেছেন সস্ত্রীক ছোট সংসার। অর্থাৎ মিসেস ফিরোজার আপাতত দৃষ্টিতে তাই নেই সংসারের কোনো রকমের ব্যস্ততা। 2 ভাইয়ের বাড়িতে তার আসা যাওয়াতে অবাধ বিচরণ। কুঞ্জবন 2 হতে উপস্থিত হয়েছে 3 জন সদস্য, অনুপস্থিত শাহরিয়ার। নিজেদের পারিবারিক এই দাওয়াত পর্বের বিশেষ কারণ ছিল মাহাদীপের চলে যাওয়ার আগে ছোট্ট করে একটা মিলনায়তন করা, কিন্তু মূল মানুষটাই এখন অনুপস্থিত। হুট করেই পড়ে যায় ডাক, ছুটতে হয় কর্মস্থলে। চাচ্ছু একটু মাছ দেই? না মা, অনেক খাইয়ে চলেছ, পেটে আর জায়গা হবে না, তুমি বসো তো। মহসিন আলী খান নতুন বৌমার আপ্যায়ন সাদর গ্রহণ করেছেন। হাসি মুখে নিজ মেয়ের মতোই কেয়াকে করে নিয়েছেন আপন, কিন্তু টেবিলের ওপর পাশে সহধর্মিনীর তাতেই হয়ে যাচ্ছে চক্ষুশূল। তার কাছে এসব কিছু অতিরঞ্জিত বই কি কিছু মনে হচ্ছে না। বেগুনি রঙের সালোয়ার কামিজ সঙ্গে মাথায় ওড়না দ্বারা ঘোমটা টেনে পরিবেশনায় ব্যস্ত খেয়া। হাতে তার ইলিশ মাছের বোল। পুরো দস্তর পাক্কা গিন্নি সেজে মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে সামলে নিচ্ছে সব কিছু। মিসেস সালমাকেও জোর করে বসিয়ে দিয়েছেন খাবার টেবিলে। শোনেননি শাশুড়ি মায়ের কথা। ফুপি, আপনাকে দিব? না, আমি ইলিশ মাছ খাই না। নজরুল সাহেব খাওয়া থামিয়ে স্ত্রীর পানে অবাক চোখে তাকান। ইলিশ মাছ তার সহধর্মিনীর অত্যাধিক প্রিয় একটা মাছ, অথচ নির্দ্বিধায় আজ সেটা অস্বীকার করে গেল। কবে হতে ইলিশ মাছ খাওয়া বাদ দিয়েছেন তার বুঝে আসে না। গত সপ্তাহের বৃহস্পতিবারেই মনে হয় খেলো তারা। তুমি ইলিশ মাছ খাওয়া বাদ দিলে কবে? আজ থেকে। আজ থেকে? কিন্তু কেন? মিসেস ফিরোজা পাথ হতে নজর সরিয়ে স্বামীর দিকে কটমট চোখে তাকাই নিচু স্বরে বলেন, আদিক্ষেতা আমার ভালো লাগে না। ইলিশ মাছে আবার আদিক্ষেতা পেলে কোথায়? এই চুপ করবে? তুমি খাচ্ছ, খাও না। আমার থেকে এত সওয়াল জবাব নিতে হবে কেন? হ্যাঁ, তুমি নতুন বৌমার প্রশংসায় একদম গদগদ, যত সব ঢং। নজরুল সাহেব যত কিঞ্চিত গলায় স্বর নামিয়ে এদিক ওদিক তাকিয়ে বলেন, তুমি শুধু শুধু বৌমার নামে দুর্নাম গাও ফিরোজা। সত্যি কথা বলতে তোমার ছেলের বউ কিন্তু এই মেয়ের ধারের কাছেও না। যথেষ্ট সুশিক্ষিত এবং বুদ্ধিমতী বউ হয়েছে মাহাদীপের। দেখছো না কি মিষ্টি ব্যবহার। স্বামীর মুখে শত্রুর প্রশংসা মিসেস ফিরোজার মেজাজকে আরও করে তোলে গরম। বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে বকতে থাকে সে। কেয়া পাশ হতে তাদের দুজনের আলাপন শুনে মৃদু হাসে। নীরের পাত ফাঁকা হতেই এগিয়ে যায় সেদিকে। নীর, তোমার কিছু লাগবে? খেয়ার হাতে ইলিশ মাছের সুঘ্রাণ নীরের নাসিকা পথে যেতে সে খাওয়া থামিয়ে ফেলে। সামনে থাকা গ্লাসটা হাত বাড়িয়ে নেওয়ার আগে তার চোখে মুখে বিকৃত হয়ে আসে। গলায় হাত চেপে উগড়ে আসা খাবার আটকাতে তড়িঘড়ি করে উঠে দৌড়ে চলে যায় বেসিনে। হুট করে এক দফা বমি হয়ে যায়। উপস্থিত সবাই
খাওয়া থামিয়ে স্তব্ধ বনে কেয়া মাছের বোলখানা টেবিলে রেখে দ্রুত পায়ে চলে যায় নীরের কাছে। আতঙ্কিত মুখে মাথায় হাত রেখে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? নীর কোনো উত্তর দেয় না, চোখে মুখে পানির ঝাপটা দিয়ে নিজেকে করে ক্লান্ত। মিসেস নাজিয়া খাওয়া ফেলে চলে আসতে উদ্যত হলেই নীর বাধা দেয়, কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমি ঠিক আছি, আসতে হবে না। সরি, তোমাদের খাওয়াতে ডিস্টার্ব করলাম। নীরের চেহারা দেখে কেয়ার কপালে ভাঁজ হয়ে আসে খানিকটা। কয়টা দিনই মেয়েটার শরীর কেমন বেহাল দশায় পরিণত হয়েছে। ফুটফুটে চেহারাটাই কেমন ভাটা পড়েছে, চোখের নিচে কালি জমানো শুকনো মুখ, নেই কোনো চঞ্চলতা। এসব কি শুধুমাত্র মেজর সাহেবের জন্য? নাজিয়া, কত করে বলছি তুমি মেয়েটাকে একটু ডাক্তার দেখাও। শরীরের কি অবস্থা হয়েছে এই কয়টা দিনেই খেয়াল করেছো? ও আমার কথা শোনে না আপা, আমি তো বলেইছি, কিন্তু এই মেয়ে নাছোড়বান্দা কোনোভাবেই রাজি হয় না। মিসেস সালমার ছোট জায়ের দিকে তাকি অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলছো তুমি? রাজি হবে না কেন? দুদিন আগেও তো বললে বমি করেছে। এভাবে ক্রমাগত বমি হলে তো দুর্বল হয়ে যাবে মেয়ে। কারণটা কি? মা, এদিকে এসো তো। মোহাম্মদ আলী খানের ডাকে নীর পা বাড়ে খেয়া ধীর কণ্ঠে শোধায়, তুমি কি অসুস্থ নীর? নীরের মুখখানা হুট করে ফ্যাকাশে হয়ে যায়, ইতস্তত বোধ করে বলে, কই না তো, ঠিক আছে আমি। খেয়াকে যথাসম্ভব এড়িয়ে নীর চলে যায় তার চাচ্চুর কাছে। মোহাম্মদ আলী খান আদুরে স্বরে নীরকে কাছে নিয়ে বলেন, তুমি কি কোনো কিছু নিয়ে ডিপ্রেশনে আছো? না। তাহলে শরীরের এই অবস্থা কেন? নীর উপস্থিত সবার জিজ্ঞাসা দৃষ্টি দেখে ভরকে যায়। মাথার উপর ঘুরতে থাকা ফ্যানটাও তার বেয়ে চলা ঘামকে রোধ করতে পারে না। জড়িয়ে আসা কণ্ঠ ঠেলে বলে, রাজ্যে কি পড়তে হচ্ছে, এর জন্য হয়তো এমন হচ্ছে। পড়ছো, ভালো কথা। তাহলে ডাক্তার দেখাও। ডাক্তার তোমাকে সাজেস্ট করবে এই সমস্যাটা এড়াতে। চাইছো না কেন? এই সামান্য কারণে? মোটেও সামান্য কারণ নয় মা। তুমি হয়তো বুঝতে পারছো না তোমার শরীর কতটা ভেঙে গেছে। আমি কোনো কথাই শুনতে চাই না আর। নাজিয়া, কালকে তুমি নীর মামুনিকে ডাক্তার দেখাবে। মহসিন দরকার হলে তুমিও সঙ্গে যাবে, কোনো কজ দেখাবে না। নীরের মুখ পাংশুটে হয়ে যায় চাচ্চুর কথায়। হাত পা কেঁপে দরদর করে ঘামতে থাকে। এলোমেলো চোখ তার পালানোর পথ খুঁজে। মনের ভিতরটা যেন কেউ পাথর চাপা দিয়ে পিষে ফেলতে চাইছে। নিজেকে অদৃশ্য বেড়াজাল হতে মুক্ত করতে নীরের আপ্রাণ চেষ্টা। এক ছুটে সে চলে যায় উপর তলাতে। পিছন ফিরে একাধিক চক্ষু জোড়ার অবাক চাহনি তার জ্ঞাত হয় না। মেয়েটার কি হয়েছে হঠাৎ করে বলো তো? নীর তো এরকম ছিল না। মহসিন আলী খানের জিজ্ঞাসা ভাবকে ফোরন কাটে মিসেস ফিরোজা। খেয়ার দিকে এক পলক তাকিয়ে বলে, কারণটা সবারই জানা। মেয়েটা যে কতটা শোক পেয়েছে মনে হয় সেটা তো অনেকেরই বুঝতে পারছি না। তিলে তিলে শেষ করবে। এসব কথা থাক না ফিরোজা। আমাদের ভাবনা, সৃষ্টিকর্তার ভাবনা আলাদা। তিনি হয়তো এর মধ্যে মঙ্গল রেখেছেন। ভাগ্য তার জোর করে পরিবর্তন রাখতে পারবে না কেউ। ভাগ্যের জোর করে পরিবর্তন করা যায় না ঠিক, কিন্তু কেউ কেউ তার জোর করে উড়ে এসে জুড়ে বসে। কেয়া মিসেস ফিরোজার কথা অগ্রাহ্য করে নিজ কাজে ব্যস্ত হয়। ওনার কথার ধরার মতো রুচি আসে না, কিন্তু মন পড়ে রয় নীরের পানে। মেয়েটাকে এতটা অস্বাভাবিক সে এতদিনে কখনো দেখেনি। হয়েছেটা কি? নিজের কাজে মন বসাতে গিয়ে বারবার ব্যর্থ হয় খেয়া। নীরের বিষয়টা না জানা পর্যন্ত তার শান্তি মেলে না। মেজর সাহেবের বিয়ের সঙ্গে রেশটা কি এমন করে করে খাচ্ছে? এতটা ভেঙে পড়েছে নাকি অন্য কিছু? সবাইকে কাটিয়ে খেয়া কুঞ্জবন এক ছেড়ে সোজা চলে যায় কুঞ্জবন 2-এ। এই প্রথম সে নীরেদের বাসে আসলো। মেন ডোর খোলা থাকায় সে ড্রয়িং রুমের মাঝে দাঁড়িয়ে নীরের রুম কোনটা বুঝতে চেষ্টা করলো। একদম দক্ষিণ পাশের দরজাটা খোলা দেখে পা বাড়ে সেই দিকে। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে দেখে এটা শাহরিয়ারের রুম। ক্যাফের বের হয়ে আসে। ড্রয়িং রুমের দিকে পা বাড়াতে শুনতে পাই কারোর চাপা কান্নার আওয়াজ। পা থামাই, ঘাড় ঘুরিয়ে অনুধাবন করে শাহরিয়ার পাশের রুম হতে আসছে সেই কান্নার স্বর। কেয়া পা বাড়ে তৎক্ষণাৎ সেই দিকে। দরজার নব ঘুরিয়ে ভিতরে তাকাতেই দেখতে পাই বিছানায় উপর হয়ে শুয়ে বালিশ দ্বারা মুখ ঢেকে কান্না করছে এক ভগ্ন হৃদয়ের কামিনী। নীর। কেয়ার মৃদু স্বরে ডাক নীরের কর্ণকুহরে পৌঁছায়। একটা ডাকেই তার কান্নার আওয়াজ ক্ষীণ হয়ে আসে।
কিছুটা সময়ের ব্যবধানে ধীরে ধীরে সেটাও কমিয়ে ফেলে, গলার স্বর চড়িয়ে বলে ওঠে, প্লিজ এখান থেকে যাও, আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছুক নই। কিন্তু আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছুক, প্লিজ একটু শান্ত হও। নীর মুখ হতে বালিশ সরিয়ে শোয়া ছেড়ে উঠে বসে, কান্না ভেজা চোখ মুখ সামলে তেজি কণ্ঠে জবাব দেয়, নিশ্চয়ই গোয়েন্দাগিরি করতে এসেছো, তুমি তো এটা ভালোই পারো। খেয়া এগিয়ে আসে নীরের কাছে, পাশাপাশি বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে সেটা জানতে চাই। আমার কি হবে, কিছু হয়নি। আমার সুখটাকে তো কেড়ে নিয়েছো, এখন কোন মুখে এই প্রশ্ন করছো? মেজর সাহেব তোমার সুখ? নীর খেয়ার প্রশ্নের উত্তর দেয় না, চোখ নামিয়ে নিচের দিকে আঙ্গুল খুঁড়তে থাকে। শরীর তার মৃদু কাঁপছে, চোখ জোড়া লাল বর্ণে ঢাকা। মেজর সাহেবের সঙ্গে তোমার এমন কোনো স্মৃতি নেই যেটা সুখের। যে সুখটা তুমি অনুভব করছো সেটা হয়তো একপাক্ষিক। আমি এসব বিষয়ে কথা বলতে চাই না। তুমি কি তোমাকে দেখেছো নীর? তোমার শরীরটা কি হতে কি হয়ে গিয়েছে? এতটা খারাপ হুট করে কেন হলো? কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি যতটুকু পারি তোমাকে সাহায্য করব। আমার এতটাও খারাপ দিন আসেনি যে তোমার সাথে আমি আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে হবে, শেয়ার করতে হবে। তুমি প্লিজ যাও, তা নয়তো আমি হয়তো এমন কিছু বলে ফেলবো বড় হয়ে তোমার সেটা গ্রহণ করতে কষ্ট হবে। আমাকে যা খুশি বলো, আমি ছোট বোন হিসেবে তোমাকে ক্ষমা করে দিব। আমারও বড় 2 বোন আছে। আমার অনেক কথা অত্যাচার নির্দ্বিধায় হজম করে নেয় ওরা, কখনো মন খারাপ করে না, কিন্তু হ্যাঁ শাসন করে। আমিও বড় বোন হিসেবে তোমাকে শাসন করতেই পারি। তুমি অনধিকার চর্চা করতে হয়তো বেশি পছন্দ করো। আপন মানুষদের ক্ষেত্রে অনধিকার চর্চা করা যায়। আমার সেটা পছন্দ নয়, আর তোমাকে আমি আপন মানুষ ভাবিও না। খেয়া নীরের হাতখানা নিজের হাতের মুঠোয় পুড়ে নেয়, শীতল চোখে তাকিয়ে বলে, রাগ কমাও নীর, আমি তোমার শত্রু নই, এইটুকু বিশ্বাস করতে পারো। তোমাকে দেখে আমার মনে অনেক কিছুই আসছে, কিন্তু আমি সেটা প্রকাশ করতে চাই না তোমার থেকে না জানা অবধি। নীর খেয়ার মুঠো থেকে হাত সরিয়ে নেয়, দুহাতের উল্টো পিঠে চোখ মুছতে মুছতে বলে, আমি জানি আমার প্রতি তোমার সবসময় নেগেটিভ ধারণায় থাকে, থাকুক, আমার এতে কোনো সমস্যা নেই। তুমি কি চাও তোমার সুইসাইড অ্যাটেম্পটের কারণটা আমি খুঁজে বের করি? নীর খানিকক্ষণ খেয়ার পানে চেয়ে থাকে, বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, তোমার যা খুশি করতে পারো, আই ডোন্ট কেয়ার। কেউ একই সাথে উঠে দাঁড়ায়, নীরের মুখোমুখি হয়ে নরম কণ্ঠে বলে, আই কেয়ার অ্যান্ড টু ইট সিরিয়াসলি। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মিরপুর। মেঘময় আরও একটি দিনের নব সূচনা। রিকশাতে নেমে ভাড়া চুকিয়ে মাথায় ঠিকঠাক ওড়না জড়িয়ে নেয় খেয়া। কাঁধ ব্যাগ হতে ফোন বের করে কল লিস্টে থাকা কল্পকে কল করে। কোথায় তুই? আমি রাস্তায়। এসেছিস তুই? আমি কলেজের সামনে দাঁড়িয়ে আছি। ওয়েট, 2 মিনিট লাগবে। খেয়া কান হতে ফোন নামিয়ে আশেপাশে তাকিয়ে এক সাইডে দাঁড়ায়। মৃদুমন্ত বাতাস বইছে নির্ভীতিতে। সকাল 10টার ব্যস্ততায় অফিস স্কুলে ছুটছে সব মানুষ। কর্মজীবনের উদ্দীপনায় নেই কেউ বসে। কি খবর? জরুরি তলব হঠাৎ? কলেজে কি দরকার? ভীষণ দরকার। ভার্সিটি গিয়েছিলি? সকালের ঘুম হারাম করে গেলাম, বাট তোর হুকুমে অ্যাটেন্ডেন্স মিস করে আবার ছুটে এলাম। কাহিনী কি? সঙ্গে থাক, বুঝতে পারবি। কল্পের স্কুল কলেজ দুটোই শেষ হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট থেকে। প্রাক্তন ছাত্র হিসাবে তাই পরিচিতিও রয়েছে বেশ। নিরাপত্তার প্রোটোকল অনুসরণ করে খেয়াকে সঙ্গে নিয়ে প্রবেশ করে সে কলেজের অভ্যন্তরে। অফিস সহকারী কামরুল আলীকে কল্প পরিচয় দিতেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। বড় রেজিস্টার খাতা উন্মুক্ত করে একাদশ শ্রেণীর ছাত্রী নিশাত তাসনিম নীরের তথ্য উপাত্ত বের করেন। খেয়া খুব সূক্ষ্ম নজরে সব কিছু বুলিয়ে দেখে অনুরোধ করে নীরের শ্রেণিক শিক্ষিকার সঙ্গে দেখা করার। কামরুল আলী কল্প খেয়াকে কিছু সময় অপেক্ষা করতে বলে চলে যায় শিক্ষক কমন রুমে। হাত ধরে প্রায় 10 মিনিটের মাথায় অনুমতি মিলে দেখা করার। মিসেস রাফিদা আহমেদ ধীর পায়ে এগিয়ে আসেন খেয়ার কাছে। খেয়া কল্প দুজনেই একসাথে সালাম প্রদান করতে মিসেস রাফিদা কল্পকে চিনতে পারেন, বিনিময় করেন কুশল। টুকটাক ফর্মাল কথা শেষে খেয়া ফের নিজের পরিচয় দেয় ম্যামকে। নীরের বোন হিসেবে নিজেকে পরিচিত। শ্রেণীর শিক্ষক রাফিদা আহমেদ খেয়ার দিকে তাকিয়ে সবিনস্তর উল্লেখ করে বলেন, খুবই হতাশাজনক একটা ব্যাপার। আমি ক্লাস টিচার হয়ে নীরের কার্যকলাপে অসন্তুষ্ট প্রকাশ করছি। সে গত 2 সপ্তাহ থেকে ক্লাসে অনিয়মিত এবং অমনোযোগী।
ক্লাস টেস্টে ফেল, পড়াশোনাতে নেই কোনো আগ্রহ। আজকে তুমি না আসলে আমি শিওর গার্ডিয়ান কল করতাম। আমি এতদিন ওকে ফলো আপে রেখেছিলাম। এই ডাউনফলের অ্যাকচুয়াল কারণটা কি জানতে পারি? কেয়ার চোখে মুখে অবগতা প্রকাশ পায় মিসেস রাফিদার কথা শুনে। মনে পড়ে কালকে দুপুরবেলা নীরের কথা। রাত জেগে পড়াশোনার কারণে ওর এই শরীর দশা। তাহলে কলেজে এই রিপোর্ট কেন? নিজেও তো কারণ জানতে এসেছে, এদিকে ম্যামও তার কাছ থেকে উল্টা কারণ জানতে চাইছে। এখন সে কি জবাব দিবে, নাকি সত্যি মেজর সাহেবের জন্যই ওর এই ডাউনফল? মস্তিষ্কে নানা ভাবনার বিস্তার ঘটলেও সে পাত্তা দেয় না। কিছু সেকেন্ডের হিসেব নিকেশ সেরে ধীর কণ্ঠে জবাব দেয়। আমি আন্তরিকভাবে দুঃখিত ম্যাম নীরের কার্যকলাপের জন্য। ওর বর্তমান অবস্থাটা আমাদেরকেও ভাবাচ্ছে। ও মনে হচ্ছে একটু ডিপ্রেশনে ভুগছে। আই থিঙ্ক এই সময়টাতে। ডিপ্রেশন কেন হবে? আমি তো ওকে পার্সোনালি অনেক বুঝিয়েছি। ক্লাসমেটরা সবাই সমান হয় না, সবার মতামত এবং চিন্তাধারা এক হয় না। আর আহানের সঙ্গে আমি ওর ব্যাপারটা যথাসম্ভব এড়িয়ে রাখার চেষ্টা করেছি। এর পরেও কেন? সরি ম্যাম। আহান ওর ক্লাসমেট। কেন, তোমাকে এই বিষয়ে কিছু জানায়নি? জি না ম্যাম। বোন হও, জানার তো কথা। বাবা মার কাছে শেয়ার করতে না পারে, বাট বোনের কাছে তো শেয়ার করার কথা। আসলে ম্যাম ও অনেক ইন্ট্রোভার্ট, আর আমিও আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। একসাথে ফ্রি টাইম কাটানো হয় না আমার ওভাবে। মিসেস রাফিদা আহমেদ চোখ হতে চশমা খুলে নিচের দিকে তাকান, শান্ত কণ্ঠে বলেন, আহানের সঙ্গে নীরের কোনো মিউচুয়াল বন্ডিং থাকতে পারে। আই ডোন্ট নো ক্লিয়ারলি। এটা নিয়ে ক্লাসে বেশ কিছু অভিযোগ এসেছে। কিছু শিক্ষার্থী ওদের দুজনের নামে আমার কাছে অভিযোগ করে। বিষয়টা ছোট হলেও একসময় সেটা মোটামুটি ঝামেলার পর্যায়ে গিয়ে ঠেকে। তারপর থেকে আমি নীরকে লক্ষ্য করে দেখেছি সে সব দিক থেকেই ডাউনফলে পরিণত হয়ে যাচ্ছে। আমি এটাও ভেবেছিলাম হয়তো ফ্যামিলিতে কোনো সমস্যা থাকার কারণে। খেয়ার ভিতরে এলোমেলো পাজলের রং মিশতে শুরু করে। অবগতা তার প্রতি ক্ষণে ক্ষণে প্রকাশ পেল, তা লুকিয়ে রাখে নিজের মাঝে। কৃতজ্ঞ স্বরে বলে, আমার মনে হচ্ছে ফ্যামিলি নয়, আহানের বিষয়টাই ওকে ভোগাচ্ছে। ম্যাম কাইন্ডলি আমাকে কি একটু আহানের সঙ্গে মিট করে দেওয়া যাবে? ওকে, বাট ওয়ান কন্ডিশন প্লিজ। একপাক্ষিক জাজ করবে না কাউকে, পার্সোনাল অ্যাটাকও নয়। আমি চাই না আমার শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে কোনো দ্বন্দ্বে জড়িয়ে পড়ুক। শিওর ম্যাম। আহান? জি, আমি আহান। খেয়ার সম্মুখে মোটামুটি হ্যাংলা পাতলা শুভ্রদেহী এক লম্বা যুবক দাঁড়িয়ে। পরনে তার কলেজ ইউনিফর্ম। উচ্চতা ধরতে গেলে মেজর সাহেবের কাছাকাছি বা তার চেয়ে একটু কম হবে। খোঁজা খোঁজা দাড়িতে ছেলেটার চেহারা খুব একটা খারাপ নয়, সুদর্শন বলেই চলে। গলায় ঝুলানো আইডি কার্ড হতে স্পষ্ট নামটা দৃশ্যমান হচ্ছে, আশফুল রহমান আহান। আমি তোমাকে ব্যক্তিগত কিছু প্রশ্ন করতে চাই এবং সেটার যথার্থ উত্তর চাই। শিওর প্লিজ। নীরের সাথে তোমার সম্পর্কটা কেমন? সম্পর্ক কিছু একটা। আমি যথার্থ উত্তর চাই। হ্যাঁ, কিন্তু আমি তো জানি নীলের কোনো বোন নেই। আপনি কেমন বোন তাহলে? দুনিয়াতে কি মায়ের পেটের বোন ছাড়া আর কোনো বোন হয় না? হয়, কিন্তু আমি নিশ্চিত হব কি করে? চলো কুঞ্জ বনে যাই তাহলে। আহান খেয়ার কথায় মৃদু হাসে, নিরেট স্বরে বলে, দুঃখিত আপু, আসলে নীলের সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত, এই জন্য আর কি। পলিসি সেরকমটাই। গুড। আমার উত্তরটা? আপনি যেহেতু সরাসরি প্রশ্ন করছেন, আমারও তাহলে সরাসরি উত্তর দেওয়া উচিত। আমি নীরকে ভালোবাসি। আর নীর? আন চোখের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে মলিন মুখে জবাব দিচ্ছে। এই উত্তরটা আমার নিজেরও অজানা। কে আহানের উত্তরে যথার্থতা বুঝতে সক্ষম হয়। বুকের ভিতরটা তার নিজেরও কাঁপছে সমান তালে। শুকনো ঠোঁট ভিজিয়ে কাট কাট গলেই বলে, হ্যাঁ কিংবা না। নীরের ভালোবাসাটা আমি নিজেও এখনো বুঝতে পারি না। আসলে আমাদের মাঝখানে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, যেটার ইফেক্ট রিলেশনশিপের উপরে গিয়ে পড়ে। এই ভুল বোঝাবুঝিটা কি সেটা বলার মতো ভাষা আমার কাছে নেই। নীর কি কখনো বলেছিল সে তোমাকে ভালোবাসে বা স্বীকার করেছিল? হ্যাঁ, ও আমাকে বলেছিল ভালোবাসে। ইভেন আমরা একসঙ্গে ঘুরেছি, সময় কাটিয়েছি। তাহলে সমস্যাটা কোথায়? আহান কিছুক্ষণ নিরুত্তর থাকে, অতঃপর ধীর কণ্ঠে জবাব দেয়, মাঝে মাঝেই অবুঝের মতো বিহেভ করে, বিনা কারণে ঝগড়া করে।
আমার নিজেরই ব্রেকআপ করে ফেলে। আমি ওকে অনেক মানানোর চেষ্টা করি, কিন্তু ও কিছুই শোনে না। খেয়া আহানের কথার মাঝে মূল বিষয়বস্তু খুব দ্রুত ধরতে সক্ষম হয়। ব্যাগ হতে ফের ফোনটা বের করে কিছু একটা দেখে বলে, মার্চের শেষে কিংবা এপ্রিলের শুরুতে তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়? মার্চের শেষে ব্রেকআপ হয়। কারণটা কি ছিল? আমার পক্ষে এটার উত্তর দেওয়া সম্ভব নয়। খেয়ার মনের ভিতরে সেই পাজলের রং মিশে যায় পুরোপুরি। নীরের আত্মহত্যা করার প্রবণতা কিংবা চেষ্টা তাহলে এই ব্রেকআপকে ঘিরেই ছিল। কিন্তু ধোঁয়াশার বিস্তর একই সঙ্গে অনেক বিচ্ছেদটা যদি তাকে এতটাই কষ্ট দেয়, তাহলে মেজর সাহেবকে যে ভালোবাসে সেটার কি ভিত্তি হবে? মানুষের রূপ ডাবল স্ট্যান্ডার্ড হয়, কিন্তু ভালোবাসা কি করে? তুমি কি এখনো ওকে ভালোবাসো একইভাবে? হ্যাঁ। যোগাযোগ হয় না তোমাদের মাঝে? আমি অনেক চেষ্টা করি, বাট ও নিজে থেকেই কোনো রেসপন্স করে না। আমার কণ্ঠ পেলেই ফোন কেটে দেয়। ওর জন্যই কলেজে আসা আমার। একটা দিন ও বাদ যায় না যেদিন ও বাসার সামনে যাওয়া হয় না। এই যে কপালে দাগ দেখছেন, ওর ভাই আমাকে লোক ভাড়া করে মেরেছিল। সমস্যা কি একদমই বলা যাবে না? প্রাইভেসি মেনটেন্স জিনিসটাই আমাকে সব থেকে বড় ধোঁকা দিয়েছে, যার কারণে এত কিছু। আমি যদি সমস্যাটার কথা বলি তাহলে নিশ্চিত আপনি আমাকে ভুল বুঝবেন। অধিক রাগে হয়তো গালে চড়ও দিয়ে বসবেন, বাট আমি স্বইচ্ছায় এমনটা করিনি। ক্যার মাথায় জট পাকে। একটা সাধারণ বিষয়ে এতটা জটিলতা সে কল্পনা তো ভাবেনি। ক্রমেই যেন সব কিছু প্যাঁচ লেগে যাচ্ছে। মনের মধ্যে জমছে হাজারো প্রশ্ন, কিন্তু এই প্রশ্নে নিরসন কোথায়? নিজেকে ঠান্ডা করার চেষ্টা করতে থাকে সে। এই মুহূর্তে জোর খাটানো কিংবা উত্তেজিত হওয়া মোটেও উচিত হবে না, বরং ধীরে সুস্থে মাথা বের করতে হবে। আমি ইনডাইরেক্টলি বলছি, আশা করি তুমি বুঝবে। তোমরা কি নিজেরা আলাদাভাবে কোনো স্পেসিফিক জায়গায় কোয়ালিটি টাইম পার করেছো? আহান চুপ হয়ে যায়। তার মুখরেখাতে দেখা যায় অস্বস্তি। খেয়ার কপাল বেয়ে ঘাম ওঠে, মাথায় হালকা চক্কর দেয়। আহানের নিরুত্তর এই মুহূর্তে তাকে অনেক কিছু ভাবিয়ে তোলে। শুকিয়ে কাঠ হয়ে আসা গলা ঠেলে বলে, ডিড ইউ মেক আ মিস্টেক? আহান হতে কোনো জবাব আসে না। খেয়ার ঘমর্ত শরীর হঠাৎই অতিরিক্ত ভাবনায় কাঁপতে থাকে। গলার জোর বাড়িয়ে বলে, প্লিজ আনসার আহান। ইট হ্যাপেন আনইনটেনশনালি। আমি অনুতপ্ত। খেয়া এক লহমায় টলে ওঠে, কপালে হাত ঠেকিয়ে মুখ হতে অস্পষ্ট স্বরে আওড়ায়, হায় খোদা, এটা কি করেছো তুমি? তোমার কোনো আইডিয়া আছে এটা একটা মেয়ের জীবনকে কতটা বাজেভাবে ভেঙে দেবে? বিলিভ মি আপু, আমি ইন্টেনশনালি করিনি। ও নিজে অনেক আপসেট ছিল। কিভাবে কি আমি সত্যি অনুতপ্ত। শাট আপ ইডিয়েট। এখন অনুতপ্ত হয়ে কি করবে? যা ক্ষতি হওয়ার সেটা হয়ে গেছে। লজ্জা করছে না তোমার? যাকে ভালোবাসো তার সিম্প্যাথির সুযোগ নিতে? এখন তো মনে হচ্ছে আমার হাতে আসলেই তোমার একটা চড় প্রাপ্য। আনফর্চুনেটলি সেটাও সম্ভব হচ্ছে না। আমি তোমাদের ক্লাস টিচারকে কথা দিয়েছি একপাক্ষিক জাজ করব না। এখানে সীমাবদ্ধতা। এত অল্প বয়সে এত উচ্চাকাঙ্ক্ষা কেন? কোন মাইন্ড নিয়ে বড় হচ্ছে খেয়ালে আছে? আহান মাথা নিচু রেখে খেয়াল সকল কথা চুপচাপ হজম করে নেয়। কথায় কথায় এক পর্যায়ে ঠকানোর প্রসঙ্গ উঠলে সে মাথা তোলে। খেয়ার চোখে চোখ রেখে বলে, আমি ওকে বিয়ে করতে চাই। খেয়া আহানের একটা কথাতেই চুপ হয়ে যায়। নির্নিমেষ চোখে তাকিয়ে বলে, ভেবে বলছো তো? বিয়ে কিন্তু কোনো ছেলে খেলা নয়, আবার দয়া দেখানোরও কিছু নয়। আমি সত্যি নীলকে বিয়ে করতে চাই। ওকে সরাসরি আমি বিয়ের প্রস্তাবও দিয়েছি, বাট সে রিজেক্ট করে দিয়েছে। ওর মনে এখন আমার প্রতি কোনো ফিলিংস নেই, শুধুই ঘৃণা। থাকাটা স্বাভাবিক নয় কি? কিন্তু ও নিজেও তো জানে আমি কতটা ভালোবাসি ওকে। সম্পর্কে থাকাকালীন কখনোই ওকে বাজে প্রস্তাব দেইনি। আমি মন থেকে ভালোবেসেছি। নীল নিজে এসেছিল সেই দিন আমার কাছে। ওর মন ভালো করার জন্যই অনেক ট্রাই করি আমি। খেয়া হাত উঁচু করে আহানকে থামায়। দুহাত বুকের সাথে আড়াআড়ি ভাঁজ করে বলে, তোমার বাবা মা সেদিন ছিল কোথায়? না, চট্টগ্রাম ছিল। নীর এটা জানতো? হ্যাঁ। ওকে, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। কালকে আমি তোমাকে লোকেশন SMS করে পাঠাবো। চলে আসবে দ্রুত। আহান খেয়াকে ফোন নাম্বার দেওয়া মাত্রই খেয়া দূরত্ব পায়ে বেরিয়ে যায় কলেজ থেকে। মাথার মধ্যে তার অজস্র চিন্তা খেয়ে হারিয়ে ফেলেছে। এত বড় একটা ঘটনাকে
এই মেয়ে এভাবে হেলাফেলা করে কাটিয়ে দিচ্ছে, ন্যূনতম ধারণা নেই এর প্রতিফল কি হতে পারে। আবেগের বয়স এর জন্য কি যাতা। দুপুর 1টা, কুঞ্জবন 2। সাহস শেষে ভেজা চুল নিয়ে বিছানায় শুয়ে আছে নীর। পেটের ব্যথাটা হঠাৎ করে আবার বেড়েছে। দু চোখ দিয়ে বের হচ্ছে নীরব অশ্রু, কিন্তু মুখ ফুটে প্রকাশ করার মতো অবস্থা নেই। খেয়া বাসায় ঢুকেই সরাসরি চলে যায় কুঞ্জবন 2-এ। মেন ডোরে নক করা মাত্রই মিসেস নাজিয়া দরজা খুলে দেন। এই ভর দুপুরে খেয়াকে এই উপরে দেখে কিছুটা অবাকতা প্রকাশ করেন তিনি। ভুরুদয় ভাঁজ হয়ে আসার আগে খেয়া নম্র গলায় বলে, এর বাসায় আছে চাচিমণি? হ্যাঁ, কিন্তু কেন? একটু দরকার আছে। আমি কি ভেতরে আসতে পারি? মিসেস নাজিয়া দরজা ছেড়ে খেয়াকে ভিতরে আসার অনুমতি দেয়। খেয়া সরাসরি নীরের ঘরের দিকে অগ্রসর হওয়া মুহূর্তে মিসেস নাজিয়া থমথমে গলায় বলেন, মেয়েটার শরীর খারাপ, এমন কিছু ওকে বলবা না যাতে ওর শরীরটা আরো খারাপ হয়, মানসিকভাবে ভেঙে পড়ে। এমনিতে তো কম ভাঙেনি। খেয়া মৃদুভাবে মাথা নাড়িয়ে মিসেস নাজিয়ার কথাই সায় জানায়। অতঃপর চলে যায় নীরের রুমে। সাদা বিছানায় চাদরে নীরবে চোখের অশ্রুতে বালিশের কভার সহ ভিজে উঠেছে। সেই সাথে ভেজা চুলগুলো হতে গড়িয়ে পড়া পানি জামার অর্ধেকটা ভিজিয়ে ফেলেছে। নিজের প্রতি কোনো ধ্যান ধারণাই নেই নীরের। অবসন্নতা কিংবা বিষণ্ণতায় সে নিজেকে ডুবিয়েছে গভীরভাবে। আমার একটু সময় চাই নীর, কষ্ট করে উঠে বসো। শিওরের পাশে হঠাৎ খেয়ার কণ্ঠ পেতেই নীর মৃদুভাবে চমকে ওঠে। বালিশতে মুখ তুলে দেখে খেয়া তার পাশে বসে। মুখের ওপর আশ্রে পড়া চুলগুলো খেয়া হাত দ্বারা সরিয়ে দেয় নীরের। ধীর কণ্ঠে বলে, উঠে বসো, কিছু জরুরি কথা আছে তোমার সাথে। তুমি আসলে কি চাইছো বলবে? এভাবে আমাকে ডিস্টার্ব না করে চলছে না তোমার? অধিকার ফলাচ্ছ। উত্তেজিত হবে না নীর, আমাকে বাধ্য করো না খারাপ ব্যবহার করতে। আমি চাই না সেটা। যা বলবো, যা জিজ্ঞেস করব সেটা শুনবে এবং উত্তর দেবে। নীর শোয়া ছেড়ে উঠে বসে। খেয়ার প্রতি একরাশ বিদ্বেষ প্রকাশ করে বলে, কি জানতে চাও আর? আমি কথায় কোনো রাগ ঢাক বজায় রাখি না, বা ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচাইও না। তাই প্রথমে শুনতে একটু হয়তো বা বিব্রত বোধ করবে, বাট ইটস ওকে। সত্য কথা শুনতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আহানের সঙ্গে এইভাবে জড়িয়ে পড়ার মানেটা কি? খেয়ার প্রথম দিকের কথা নীরের কাছে অসহ্য লাগলো। শেষে সে আহান নামটা উচ্চারণ হওয়া মাত্রই তার ক্রোধটা স্তিমিত হয়ে ওঠে। মুখবই এক লহমায় ফ্যাকাশে হয়ে উঠতে বলে, আহানকে? ছোট বাচ্চাদের মতো ড্রামা করবে না, এসব মানায় না। আর আহানকে সেটা আমার চেয়ে তুমি ভালো জানো। নীরের চোখে শীতলতা নেমে আসে। পালানোর পথ খুঁজতে গিয়ে ব্যর্থ হয়। সামনে বসা মানবীরটা কি সব জেনে ফেলেছে? আহানকে সেটা ধরে ফেলেছে। নীরের বুকের মধ্যে ঝড় বইতে শুরু করে। খেয়ার চোখে দৃষ্টি ফেলে বলে, তুমি জানলে কিভাবে? বলেছিলাম না সিরিয়াসলি নিয়েছি, এটাই জানার কারণ। আমি জাস্ট ভাবতে পারছি না নীর, তুমি এরকম একটা কাজে নিজেকে জড়িয়ে ফেলবে। তুমি কি তোমার বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছিল? অথচ খুব তো ডাবল স্ট্যান্ডার্ড রোল করে জাহির করো তুমি মেজর সাহেবকে ভালোবাসো। এতটাই ভালোবাসো যে তার শোকে পাথর হয়ে যাচ্ছ, মানসিকভাবে ভেঙে পড়েছ। শেম। আমি মাহাদীপ ভাইকে ভালোবাসি, সাথে আহানকেও। নীর দ্বিধাগ্রস্ত হয়ে ওঠে। খেয়ার হতে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকায়। খেয়া মুখরেখা শক্ত করে বলে, তুমি কি আদৌ জানো ভালোবাসা আসলে কি? নাকি ভালো লাগাটাকেই ইউজ করে ভালোবাসা বলে চালিয়ে দাও? একটা মেয়ে হয়ে দুটো মানুষকে ভালোবাসো, এটাকে ভালোবাসা বলে? আহানকে আমি ভালোবাসি না। কিন্তু তুমি তো ওর কাছে স্বীকার করেছো তুমি ওকে ভালোবাসো, একসঙ্গে ঘুরেছো, সময় কাটিয়েছো, ইভেন ভালোবাসো না। এরপরেও এমনভাবে ওর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছো যে সেটা এখন নিরূপণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এগুলো কি তাহলে? নীর চোখ বন্ধ করে খেয়ার কথা নির্বিকার শোনে। চোখ হতে গড়িয়ে পড়া জলের কোনা, দাঁতে দাঁত চেপে কান্না দমানোর স্বরে বলে, এই সব কিছু হয়েছে তোমার জন্য। তোমার সঙ্গে মাহাদীপ ভাইয়ের সম্পর্কটা আমাকে প্রতি পদে পদে কষ্ট দিয়েছে। জেদের বসে আমি আহানকে ভালোবাসার কথা বলেছি। এসব ব্লেম দেওয়ার স্বভাবটা বন্ধ করনি, তা না হলে একটা চড়ে আমি তোমার এই স্বভাবটা বন্ধ করে দিব। আমার সঙ্গে তোমার মাহাদীপ ভাইয়ের সম্পর্ক স্রেফ কয়েক মাসের ছিল, 3 কিংবা 4 মাস হবে। আর তোমাদের সম্পর্কটা প্রায় 11 মাস হতে চলল। অন্যায় করলে সেটা স্বীকার করতে শেখো। মাহাদীপ নামটা তোমার কাছে একটা মোহ, ভালোবাসা নয়। আহান তোমাকে এসব বলেছে তাই না?
কে বলেছে না বলেছে সেটা কোনো ম্যাটার নয়। অন্যের দোষ খোঁজা বন্ধ করে নিজের দিকে তাকাও। তুমি কি করেছো ভাবতে পারছো? অতিমাত্রায় আবেগবন হয়ে নিজের এত বড় ক্ষতি করেছো আর জাহির করছো ভালোবাসার দোহাই দিয়ে। ট্রাস্ট মি নীর, আমি তোমার কালকে ওই অবস্থা দেখে একটু হলেও অনুশোচনা বোধ করতে বাধ্য হয়েছি। ভেবেছি আমি হয়তো তোমাকে সত্যি কষ্ট দিয়ে ফেলেছিলাম, তোমার ভালোবাসাতে ভাগীদার হয়ে গেলাম। বাট রিয়েলি চেক দিতে গিয়ে দেখি তোমার মধ্যে মেজর সাহেবের প্রতি কোনো ভালোবাসাই নেই। আহানের প্রতি আছে কি না জানি না। নীর দু চোখের অশ্রু মুছে নিস্তেজ স্বরে বলে, হ্যাঁ, আমি সত্যিই ভালোবাসতে জানি না। আমি কাউকেই ভালোবাসি না। এই সব কিছু আমার মুখ। একটু মাথা খাটিয়ে বিবেচনা করো। আমি তোমার সব কথা মানলাম। তুমি আমার আর মেজর সাহেবের সম্পর্কটা নিয়ে আপসেট হতে, যার কারণে আহানের কাছে সিম্পাথি নিতে যেতে বা এর ওপর জেদ খাটিয়ে ভালোবাসা দেখাতে। অল ওকে, বাট একটা জিনিস খেয়াল করো, তুমি কিন্তু আহানের প্রতি নির্ভরশীল ছিলে। নিজের সুখ দুঃখ ওর সঙ্গে শেয়ার করতে, সিম্প্যাথি চাইতে। একটা স্বাভাবিক রিলেশন যেমন হয় তেমন ছিলে। তোমার এই কষ্ট কিংবা সুখ কিন্তু মহাদীপ বোঝেনি কখনো, না তোমাকে কখনো প্রশ্রয় বা গুরুত্ব দিয়েছে। একজন মানুষ যদি তোমাকে নাই বোঝে তার প্রতি ভালোবাসাটা দেখানো বোকামি নয় কি? অথচ দ্যাট দ্য সেম প্লেস আহান তোমাকে সেই গুরুত্বটা দিয়েছে এবং তুমি নিজেও তাতে সায় জানিয়েছো। শুধুমাত্র নিজের অপ্রয়োজনীয় জেদ খাটিয়ে সবকিছুকে করেছো এলোমেলো। খেয়ার প্রত্যেকটা কথা নীরের মস্তিষ্কে গাঁথে। মানতে না চাইতেও ভিতরটা তাকে বাধ্য করে কিছুটা অনুধাবন করতে, বিবেকবোধের কাছে হার মানে স্বীকার করতে। সত্যি সে আহানের প্রতি নির্ভরশীল কি? মাহাদীপ ভাই তো কখনো তার কষ্ট বুঝেনি, বরং যত সুখ দুঃখ নিজের ভিতরে সুপ্ত ইচ্ছে সবকিছু সে আহানের সঙ্গে শেয়ার করেছে, কমফোর্ট জোন হিসাবে ভেবেছে। নীর খেয়ার দিকে তাকায়, মুখে ফুটে কিছু বলার আগেই তার মস্তিষ্ক বিগলিত হয়ে ওঠে। মনে পড়ে সেই দিন, সেই ঘটনার কথা, যার কারণে আজই দুর্ভোগ। আহান আমার থেকে সুযোগ নেওয়ার জন্য এসব করেছে। ও ভালোবাসার নাটক করেছে, আমাকে ফিজিক্যালি। এখানে তোমাদের সমান দোষ। আমার দোষ? এখানেও তুমি আমার দোষ খুঁজতে এসেছো? তুমি আসলে আমাকে হিংসে করো। আমার পিছনে লাগাই তোমার মূল উদ্দেশ্য। খেয়ার নিজের শক্ত মনোভাবকে নরম করে শান্ত কণ্ঠে বলে, তোমার মধ্যে চাচিমণির প্রপার শিক্ষার অনেক ল্যাক রয়েছে নীর। চাচিমণি নিজে তোমাকে সেই শিক্ষাটা দিতে পারেনি। সরি টু সে, আমি জাজমেন্টাল হয়ে যাচ্ছি কিছুটা। তোমরা নিজেদের দোষ কেন দেখতে পাও না? কেন নিজেদের বেলায় অন্ধ হয়ে অন্যের দিকে কাদা ছুড়ো? তুমি নিজে জানতে বাবা মা নেই, তাও কেন গিয়েছিলে? তুমি একটা ছেলের ফাঁকা বাসায় যাবে এবং আশা করবে সেখানে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটবে না। এটা হাস্যকর নয়? আমি একাকিত্বে ভুগছিলাম। তোমাদের পূর্ণতা আমাকে অসহ্য করে তুলেছিল। নিজেকে বোঝাতেই পারছিলাম না, এজন্য বিশ্বাস করেই গিয়েছিলাম। তোমরা যে ফেজটা পার করছো এটা অতি আবেগ এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা বয়স, যেখানে তোমরা সামনে পেছনে কিছু না ভেবে একটা অযাচিত কাজ করে ফেলো এবং পরে সেটা নিয়ে আফসোস কিংবা আত্মহত্যার দিকে প্ররোচিত হও। এখানে তুমি নিজেকে কিভাবে নির্দোষ প্রমাণিত করছো? তুমি সায় না দিলে সে কি তোমাকে ফোর্স করেছিল বলো? নীর হতে কোনো প্রত্যুত্তর খেয়া পায় না, নিজ হতেই ফের বলে, তোমরা দুজনেই ভুল করেছো, একটা জঘন্য কাজ করেছো, অতএব দুজনেরই শাস্তি প্রাপ্য। আহা নিজের ভুল নির্দ্বিধায় স্বীকার করলে তুমি কেন পারছো না? আত্মসম্মান লাগছে? যদি তাই লেগে থাকে তাহলে এই জঘন্য কাজটা করার আগে কেন সেটা ভাবলে না? ভুল করবে অথচ স্বীকার করবে না? আমি ভুলের মাসুল গুনছি। কতটা কষ্ট হচ্ছে আমার জানো? ওরা আমাকে ঠকিয়েছে, পুরো ক্লাসের সামনে আমাকে ছোট করেছে। ও যদি আমাকে এতটাই ভালোবাসতো তাহলে কেন এমন করলো? ওরা কারা? আহান আর ছোঁয়া। ছোঁয়া কি? আমার বেস্ট ফ্রেন্ড ছিল। সে কি করেছে? এই বিষয়টা ওরা ক্লাসে এক্সপোজ করেছে। পুরো ক্লাস এখন আমাকে অন্য চোখে দেখে। এ দেখাতে ঘৃণায় স্পষ্ট। আমি মুখ লুকাতে পারি না। আমি এক ভুলের শাস্তি শরীর মন দুটো দিয়েই দিচ্ছি। বেঁচে থাকার ইচ্ছে করেই না। নীরের কান্নার বেগ বাড়তে থাকে, দুহাতে মুখ লুকিয়ে সে আফসোসের অনলে পড়তে থাকে। টক্সিক বেস্ট ফ্রেন্ড, এগুলোকে গোখরা সাপ বললেও ভুল হবে। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলার দরকার নেই। প্রত্যেকে ভুল করলে সেটার মাসুল দিয়ে সঠিক পথে আসে। তোমার এই ভুলটা জীবনের শিক্ষা হয়ে থাকুক। ভালোবাসা করে মুখ না পচিয়ে
ভালোবাসাটাকে আগে জানতে শেখো মেয়ে। ভালোবাসাটাকে ভালোবাসলে তবেই ভালোবাসা পাবে। আর হ্যাঁ, কালকে সকালে তুমি আমার সঙ্গে ডক্টরের কাছে যাবে। রেডি থেকো। আমি ডাক্তারের কাছে যাব না। জেদ করবে না। যা করেছো এরপরে তোমার মুখে আর কোনো কথা সাজে না। নিজেকে যতটা ভেঙেছো নতুন করে আর সেখানে ক্ষত করো না। এই মুহূর্তে ডাক্তার দেখানোটা তোমার জন্য ভীষণ জরুরি। অবুঝ বাচ্চা নও যে কিছুই বুঝতে পারছো না। কনসেপ্ট করতে চাও? নীর অশ্রুসিক্ত চোখে খেয়ার দিকে ক্লান্ত মুখে তাকায়। অতঃপর মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে, একটা অনুরোধ রাখবি? বাসার কাউকে আমি আপাতত জানাচ্ছি না, তবে সময় হলে জানাবো। আমি তোমার মেইন গার্ডিয়ান নই নীর, যে সব কিছু লুকিয়ে যাব। আর তোমার বাবা মার এটা জানার অধিকার আছে। তুমি ভুল করেছো, সেটাতে হয়তো কষ্ট পাবে, কিন্তু ফেলে দেবে না। আর আর সময়টা সময়ে দেখা যাবে। তুমি রিল্যাক্স থাকো। খেয়া হাত ঘড়িতে সময় দেখে বের হয়ে যায় সরাসরি কুঞ্জবন 2 হতে। প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে হঠাৎ করে। সকাল হতে ছোটাছুটিতে শরীরটাও ক্লান্তি দিতে চেয়ে গেছে। এই মুহূর্তে শাওয়ার নেওয়াটা ভীষণ প্রয়োজন। সব কিছু সাফি আজকের ঘটনাটা তার অন্তরটাকে বিদ্ধকরণ করেছে বেশ কঠিনভাবে। একরাশ দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই প্রকাশ করার মতো নেই। ল্যাব 8 স্পেশালাইজড হসপিটাল ধানমন্ডি। সময় ধরে প্রায় 1.25 ঘন্টা বসা শেষে ফের ডাক আসে পেশেন্টের। প্রথম দফায় কনসালটেশন শেষে প্রয়োজনীয় সব টেস্ট দেওয়া হয় নীরকে। এক একে সব টেস্ট শেষে এখন রিপোর্ট দেওয়ার পালা। এই পর্যায়ে নীরের সঙ্গে ভিতরে প্রবেশ করে খেয়া। ডক্টর ফাহমিদা ফাইজা, ল্যাপারোস্কোপি সার্জন, প্রসূতি ও বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ। নীরের রিপোর্ট হাতে নিয়ে তিনি সম্মুখে বসে থাকা গার্ডিয়ান হিসেবে খেয়াকে জিজ্ঞেস করেন,